ওয়েলকাম টু আরএম বায়োলজি গাইস। তোমরা যেমনটি জানো, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের এসএমএফডব্লিউবি 2025-এর ফ্রি ভিডিও কোর্স করাবো। তো আজকে সেই ভিডিও কোর্সের প্রথম ক্লাস। এর আগে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করেছি কত কাট অফ রাখতে হয়, কত মার্কসের পরীক্ষা হয়, পরীক্ষার প্যাটার্ন কেমন, কি বই ফলো করবে। সেই ভিডিও এখন যেটা দেখোনি, এসএমএফডব্লিউবি 2025 প্লেলিস্ট আছে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ও আই বাটনে দেখো, লিঙ্ক দেখতে পাচ্ছ, সেখান থেকে দেখে নিও। তো আজকে আমরা বায়োলজি ক্লাস করব। সেই বায়োলজি ক্লাসের প্রথম চ্যাপ্টার করব দ্য লিভিং ওয়ার্ল্ড। আমি কিন্তু অ্যাজ পার এনসিইআরটি পড়াবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম ভিডিও কিন্তু প্রতি সোমবার এবং অল্টারনেটিভ বুধবার তুমি পেয়ে যাবে তোমার এসএমএফডব্লিউ 2025-এর প্রিপারেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এগুলো। তো চলো শুরু করি। দেখো, সব থেকে প্রথম আমরা যেটা পড়াশোনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ লিভিং। এই পার্টিকুলার জায়গাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। এসএমএফডব্লিউবির ক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন এখান থেকে আমরা পেতে পারি। তো হোয়াট ইজ লিভিং, সজীব মানে কি? তো সজীব মানে কি এর সংজ্ঞা আমাদের আমরা শেষে গিয়ে দেখছি সংজ্ঞাটা আমরা কিভাবে করব। তো সব থেকে প্রথম আমরা তো অনেকেই আগের বছর আমি বাংলাতে করিয়েছিলাম বলে অনেকে আমাকে ইংলিশে কথা বলেছিল। তো এবছর দেখো আমি তোমাদের দুটো মিডিয়ামের জন্য কিন্তু একসাথে করিয়ে দিচ্ছি। প্রথম যে লিভিং এর বৈশিষ্ট্য আমরা মনে করি সেটা হচ্ছে গ্রোথ। গ্রোথ কি? ইনক্রিজ ইন মাস অ্যান্ড নাম্বার। ঠিক আছে, তো কোষ বিভাজন হলে নাম্বার বৃদ্ধি পাবেই। তো জীবের সংখ্যা বৃদ্ধি ও আয়তন বৃদ্ধিকেই আমরা কি বলবো? বৃদ্ধি। এই যে দুটো ক্যারেক্টার, ইনক্রিজ মাস অ্যান্ড ইনক্রিজ ইন নাম্বার, এটাকে কি বলা হয়? গ্রোথের টুয়াইন ক্যারেক্টার। গ্রোথের কি বলবো? গ্রোথের টুয়াইন ক্যারেক্টার বলবো, বা যমজ বৈশিষ্ট্য বলবো, বা যমজ চরিত্র বলবো। কি বলছে? ইউনিসেলুলার অর্গানিজম গ্রো বাই সেল ডিভিশন ইন হায়ার অ্যানিমেলস অ্যান্ড প্লান্টস, গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। অর্থাৎ এককোষী জীব কোষ বিভাজন প্রক্রিয়ায় বৃদ্ধি পায়। তাহলে এককোষী জীবের ক্ষেত্রে সেল ডিভিশন, যা এককোষী জীবের ক্ষেত্রে সেল ডিভিশন ইকুয়াল টু আমরা কি বলতে পারি? রিপ্রোডাকশন। সেল ডিভিশন যা, রিপ্রোডাকশনও তাই। কিন্তু যখন আমরা উন্নত জীব, উন্নত প্রাণী এবং উন্নত উদ্ভিদে চলে আসবো, তখন সেটা কি দুটো আলাদা ঘটনা হয়ে যাবে। নন লিভিং অবজেক্ট অলসো গ্রো বাই অ্যাকুমুলেটিং ম্যাটেরিয়ালস অন দ্য সারফেস। অর্থাৎ জড় যে বস্তুগুলো হয় তাদের বহিঃপৃষ্ঠে পদার্থ জমে বা স্তূপীকৃত হয়ে বৃদ্ধিপ্রাপ্ত। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা এক্সটার্নাল গ্রোথ বলতে পারি, বা এক্সটার্নাল গ্রোথ বলি, অথবা এটাকে আমরা বাংলায় বলতে পারি বহির্বৃদ্ধি। কি বলতে পারি? বহির্বৃদ্ধি। ঠিক আছে, এই বহির্বৃদ্ধি কিন্তু জীবের আবশ্যিক বৈশিষ্ট্য নয়। লিভিং অর্গানিজমের ক্ষেত্রে কি হয়? লিভিং অর্গানিজমের ক্ষেত্রে গ্রোথ ফ্রম ইজ ইনসাইড। ইনসাইড থেকে গ্রোথ হয়। সজীব বস্তুতে বৃদ্ধিটা কি হয়? আভ্যন্তরীণ হয়। তো এই পার্টিকুলার এক্সটার্নাল গ্রোথ থাকার কারণে বা বহির্বৃদ্ধি থাকার কারণে আমরা গ্রোথকে কি বলতে পারি না? ডিফাইনিং প্রপার্টি বলতে পারি না, বা সংজ্ঞায়িত করার মতো ধর্ম অথবা আবশ্যিক বৈশিষ্ট্য বলতে পারি না। যদি পরবর্তী দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা দেখি, রিপ্রোডাকশন। যেটা আমি আগেই তোমাদের বললাম যে ইন ইউনিসেলুলার অর্গানিজম রিপ্রোডাকশন ইজ সিনোনিমস উইথ গ্রোথ, ইনক্রিজ ইন নাম্বার অফ সেলস। অর্থাৎ এটা সেল ডিভিশন আর রিপ্রোডাকশন ইউনিসেলুলারে কিন্তু সেম। এবার এককোষী জীবে বৃদ্ধি জনন দুটি একই ঘটনা। মেনি অর্গানিজম, যেমন তোমরা মিউলস, স্টেরাইল ওয়ার্কার বিজ, ইনফার্টাইল হিউম্যান কাপলস এটসেট্রা ডু নট রিপ্রোডিউস। অর্থাৎ অনেক জীবই, যেমন খচ্চর, বন্ধা শ্রমিক মৌমাছি, বন্ধা মানুষ, এগুলো কিন্তু জনন সম্পন্ন করে না। তো এই কারণেই আমরা জননকে কি বলতে পারবো না? ডিফাইনিং প্রপার্টি বা আবশ্যিক বৈশিষ্ট্য বলতে পারবো না। এর পরের ক্যারেক্টার যদি আমরা দেখি, মেটাবলিজম। মেটাবলিজম কি? দ্য সাম টোটাল অফ অল দ্য কেমিক্যাল রিয়াকশন অকারিং ইন আওয়ার বডি ইজ মেটাবলিজম। আমাদের দেহে অবিরাম ঘটতে থাকা সব রাসায়নিক বিক্রিয়া সমষ্টিগত ফলকেই আমরা কি বলবো? বিপাক বা মেটাবলিজম। এবার মেটাবলিক যে ব্যাপারটা বা মেটাবলিক যে রিয়াকশনটা, সেটা অকোষীয় পরিবেশে ঘটানো যেতে পারে। তাহলে কি হচ্ছে? যদি আমাদের সেলুলার অর্গানাইজেশন না থাকে, তাহলে সেই মেটাবলিজমকে আমরা কি বলতে পারবো না? ডিফাইনিং ক্যারেক্টার বলতে পারবো না। তাহলে এখানে এই সেলুলার অর্গানাইজেশন এবং মেটাবলিজমটা ডিফাইনিং ক্যারেক্টার হয়ে গেল।
তারপর হচ্ছে কনসিয়াসনেস, এটা ডিফাইনিং প্রপার্টি বা আবশ্যিক বৈশিষ্ট্য। এবার যদি আমরা সিদ্ধান্তে আসি যে সব সজীব বস্তুই স্বপ্রজননক্ষম, বিবর্তন ক্ষমতা সম্পন্ন একটি স্বনিয়ন্ত্রিত আন্তঃক্রিয়া ব্যবস্থা যারা বাহ্যিক উদ্দীপনায় সাড়া দিতে পারে। এটা আমরা কনক্লুশনে এলাম। এগুলোই কিন্তু তোমার আসবে। তো এখান থেকে বেসিক্যালি কি প্রশ্ন আসবে যে নিচের কোনটি সজীব বস্তুর আবশ্যিক বৈশিষ্ট্য কিংবা আবশ্যিক বৈশিষ্ট্য নয়, এই জাতীয় প্রশ্নগুলো আসবে। অন্তর্বৃদ্ধি যেটা, এই যে আভ্যন্তরীণ বৃদ্ধিটা, এটা কিন্তু আবশ্যিক বৈশিষ্ট্য। আভ্যন্তরীণ বৃদ্ধিটা আবশ্যিক বৈশিষ্ট্য। এটা কিন্তু বহির্বৃদ্ধিটা কি? বহির্বৃদ্ধিটা আবশ্যিক নয়। বহির্বৃদ্ধিটা আবশ্যিক নয়, ঠিক আছে। কিন্তু এবার গ্রোথ বললে বা বৃদ্ধি বললে আমরা দুটোকেই বোঝাই, তাই বৃদ্ধিকে আমরা কি বলছি? আবশ্যিক বৈশিষ্ট্য, মৌলিক ক্যারেক্টার। এবারে যদি আমরা বায়োডাইভার্সিটি পড়ি, এবার আমরা কি পড়ছি? বায়োডাইভার্সিটি পড়ছি। বায়োডাইভার্সিটি, দেখো যদি আমরা বায়োডাইভার্সিটি পড়ি তাহলে সেই বায়োডাইভার্সিটি ব্যাপারটা কি হচ্ছে? বায়োডাইভার্সিটি আমাদের নম্বর অফ স্পিসিস কত? 1.7 থেকে 1.8 মিলিয়ন। এই 1.7 থেকে 1.8 মিলিয়নের আমরা এ টু জেড জানি। তো বেসিক্যালি কি হচ্ছে? বেসিক্যালি বায়োডাইভার্সিটি মানে কি? বায়োডাইভার্সিটি মানে হচ্ছে জীব বৈচিত্র্য। বায়োডাইভার্সিটি মানে জীব বৈচিত্র্য। এবার এই বায়োডাইভার্সিটি জীব বৈচিত্র্য ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে যে আমাদের পৃথিবীতে যত জীব আবিষ্কৃত হয়েছে তার মধ্যে যত জীব সম্বন্ধে আমরা জানি, যা সমস্ত কিছু জানি, আমাদের যত জীব বর্তমান, বায়োডাইভার্সিটি মানে আমরা কি বলতে পারি? বর্তমান জীবের মধ্যে আবিষ্কৃত জীবের সংখ্যা। বর্তমান জীবের মধ্যে আবিষ্কৃত জীবের সংখ্যা, তার মানটা কত? 1.7 থেকে 1.8 মিলিয়ন। এটা কিন্তু এনসিইআরটির ডাটা। এনসিইআরটির ডাটা এটা। এবার এখানে এইটাই আসে, এছাড়া তেমন এসএমডব্লিউ তে প্রশ্ন আসে না। এবারে আসে যে নামকরণের ক্ষেত্রে কোন কোন সংস্থাগুলো দায়ী। দেখো, প্লান্টের জন্য কারা নাম নোমেনক্লেচার করে? ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার, বা শর্ট ফর্মে কি বলা হয়? আইসিবিএন। কোশ্চেন আসতে পারে, পাশে কিউ লিখে দিলাম। অ্যানিমেলের জন্য কারা? ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, আইসিজেডএন। এটাও কিন্তু কোশ্চেন হিসাবে আসতে পারে। এরপরে যদি আমরা নোমেনক্লেচারের অর্থাৎ ক্যারোলাস লিনিয়াস যে নোমেনক্লেচার বা বাইনোমিয়াল নোমেনক্লেচার বলতে পারো বা দ্বিপদ নামকরণ বলতে পারো, সেক্ষেত্রে কিছু নিয়ম কানুন ব্যাখ্যা করা হয়েছিল। সেই নিয়ম কানুন থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন আমরা এসএমএফডব্লিউ তে দেখতে পাই। সেটা হচ্ছে প্রত্যেকটি জীবের একটি মাত্র নাম থাকবে, একটি জীবের প্রদত্ত নাম অন্য জীবের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, একটি নামে দুটো পদ থাকবে, প্রথমটি হতে হবে গণগত, দ্বিতীয়টি হতে হবে প্রজাতিগত। তাই পদ্ধতিকে কি বলা হচ্ছে? দ্বিপদ নামকরণ। বায়োলজিক্যাল নোমেনক্লেচার বা বায়োলজিক্যাল নামের ক্ষেত্রে বেসিক্যালি যখন আমরা লিখব তখন কি করতে হবে? ল্যাটিনে, এবং রিটেনের সময় ইটালিকে লিখতে হবে, অর্থাৎ বাঁকা হরফে লিখতে হয়। বোথ দ্য ওয়ার্ডস ইন এ বায়োলজিক্যাল নেম when handwritten are separately underline। অর্থাৎ যদি আমি তোমাদের এক্সাম্পল দিই তাহলে প্রথম ওয়ার্ডটা আমরা কি লিখতে হচ্ছে? গণের ক্ষেত্রে ক্যাপিটাল। যখন আমরা হ্যান্ড রিটেন লিখছি তাহলে আমরা কি করব? নিচে আন্ডারলাইন করব। এবং দ্বিতীয় যেটা অর্থাৎ প্রজাতির ক্ষেত্রে প্রথম ওয়ার্ডটা কিন্তু ছোট হয়, সেটাও কিন্তু পৃথকভাবে আন্ডারলাইন করতে হবে। প্যান্থেরা লিও হয়ে গেল। এবারে কেন করতে হচ্ছে? এই ইটালিক অথবা তার ল্যাটিন অরিজিনটা বোঝানোর জন্য। প্রিন্টের সময় ইটালিক করতে হচ্ছে, লেখার সময় আন্ডারলাইন করতে হচ্ছে। কি বোঝানোর জন্য? ল্যাটিন অরিজিনটা বোঝানোর জন্য। এবার দ্য ফার্স্ট ওয়ার্ড ডিনোটিং উইথ স্পেসিফিক এপিথেট স্টার্ট উইথ এ স্মল লেটার, আর জেনারিক এপিথেটটা কি হয়? ক্যাপিটাল লেটারে। এটা তোমরা প্রত্যেকেই মোটামুটি জানো, এগুলো প্রশ্ন আসে। নেম অফ দ্য অথর অ্যাপিয়ার্স আফটার দ্য ফার্স্ট এপিথেট অ্যাট দ্য এন্ড অফ দ্য, অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখো এটা দেয়া আছে, এই প্রশ্নটা মাঝে মধ্যে দেয় যে এই পার্টিকুলার জায়গাটা, এই যে পার্টিকুলার ব্যাপারটা এখানে কোশ্চেন আসে, এখানে এইটা কি সূচিত করছে? এটা কি সূচিত করে? কি করে? অথারের নাম বা লেখকের নাম সূচিত করে। এরপর যদি আমরা ট্যাক্সোনমি পড়ি, আমি কিন্তু খুব যেগুলো প্রশ্ন আসে সেগুলোই করাচ্ছি, তার বেশি কিন্তু না। ট্যাক্সোনমি কি? ট্যাক্সোনমি হচ্ছে দেখো, বেসড অন দ্য ক্যারেক্টারিস্টিক্স all living organism can be classified into different taxa. The process is called taxonomy. শ্রেণীবিন্যাস হলো এমন একটি পদ্ধতি
যার সাহায্যে কোনো কিছুকে তার উপযুক্ত ক্যাটাগরিতে রাখা যায় এবং তা করা হয় সহজে পর্যবেক্ষণযোগ্য সেই বস্তুর কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। ঠিক আছে, ট্যাক্সিস প্লাস নোমোস এই দুটো শব্দের সমন্বয়ে কিন্তু ট্যাক্সোনমি কথাটা এসছে। এবার ব্যাপার হচ্ছে ট্যাক্সিস মানে হচ্ছে সজ্জা বা বিন্যাস, আর নোমোস মানে হচ্ছে রীতি বা আইন। যে রীতি বা যে নীতি বা যে আইন বা যে কারণের মাধ্যমে আমরা সাজাবো তাকে আমরা কি বলবো? ট্যাক্সোনমি বলবো। এপিডি ক্যান্ডলে ব্যবহার করেছিল কথাটা। তো এক্সটার্নাল ইন্টারনাল স্ট্রাকচার অ্যালং উইথ দ্য স্ট্রাকচার অফ সেল, development process, ecological information of organism from the basis of modern taxonomic study. কি কি দেয়া হচ্ছে? দেখা হবে জীবের বাহ্যিক আভ্যন্তরীণ গঠন, কোষের গঠন, বিকাশ পদ্ধতি, বাস্তুতান্ত্রিক তথ্য সবগুলো দেখা হবে। এবার বেসিস অফ ট্যাক্সোনমি কি? ট্যাক্সোনমির বেসিসটা কি? কি ক্যারেক্টারাইজেশন বা বিবরণ। যে কোনো একটা অর্গানিজমের প্রথম তোমাকে বিবরণ দিতে হবে, সেই বিবরণের ভিত্তিতে তোমাকে শনাক্তকরণ করতে হবে, শনাক্তকরণ হয়ে গেলে তুমি গোষ্ঠীভুক্তকরণ করবে, গোষ্ঠীভুক্তকরণ করা হয়ে গেলে তোমাকে কি করতে হবে? নামকরণ করতে হবে। তো এটা হচ্ছে তোমার কি বেসিস অফ ট্যাক্সোনমি। এটা তুমি ইন্টারচেঞ্জও করতে পারো, কোনো অসুবিধা নেই। সিস্টেমেটিক্স তারপরে কি আসে? সিস্টেমেটিক্স মানে হচ্ছে সিস্টেমা কথা থেকে এসছে, যেটার অর্থ হচ্ছে একটা অল টুগেদার, যেটার অর্থ হচ্ছে অল টুগেদার। বায়োলজির এমন একটা শাখা বা এমন একটা জায়গা যেখানে বিবরণ, শনাক্তকরণ, গোষ্ঠীভুক্তকরণ, নামকরণ এগুলো নিয়ে আমরা আলোচনা করব। একটা সুসংবদ্ধ সজ্জাক্রম, তাকে আমরা কি বলবো? সিস্টেমেটিক্স বলবো। সেখানে আমরা এভলিউশনের রিলেশনশিপও দেখব। সেই ঘটনাকে আমরা কি নাম দিয়েছি? সিস্টেমেটিক্স নাম দিয়েছি। এবারে যদি লিনিয়াস ইউজ সিস্টেমা ন্যাচুরি অ্যাজ দ্য টাইটেল অফ হিজ পাবলিকেশন, অর্থাৎ লিনিয়াসের লেখা বইয়ের নাম কি দাঁড়ালো? লিনিয়াসের লেখা বইয়ের নাম দাঁড়ালো সিস্টেমা ন্যাচুরি। এটাও কিন্তু প্রশ্ন আসে, সিস্টেমা ন্যাচুরি। বা ট্যাক্সোনমিক ক্যাটাগরি কাকে বলবো? অল ক্যাটাগরিজ টুগেদার কনস্টিটিউট দ্য ট্যাক্সোনমিক হায়ারার্কি। এরকম এরকম সাজানো হয় উপর থেকে নিচ পর্যন্ত বা নিচ থেকে উপর পর্যন্ত, এরকম সুসংবদ্ধভাবে সাজানো হয়। তো প্রত্যেকটাকে আমরা কি বলবো? ক্যাটাগরি বলবো। সেগুলোকে আমরা ট্যাক্সনও বলতে পারি, আমরা র্যাঙ্কও বলতে পারি, ইউনিট অফ ক্লাসিফিকেশনও বলতে পারি। এখান থেকে এই পার্টিকুলার জায়গাটা থেকে কোশ্চেন আসে। দেখো এই জায়গাটা থেকে কোশ্চেন আসে যে স্পিসিস হচ্ছে লোয়েস্ট ক্যাটাগরি আর কিংডম হচ্ছে হাইয়েস্ট ক্যাটাগরি। এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে, আমি পিন কমেন্টে পিডিএফটা দিয়ে রাখবো। যারা স্টাডি মেটেরিয়াল কালেক্ট করতে চাও, যারা স্টাডি মেটেরিয়াল নিতে চাও, আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, 7501656953 ফর স্টাডি মেটেরিয়াল, ফর স্টাডি মেটেরিয়াল। একদম প্রিমিয়াম স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু স্টাডি মেটেরিয়াল নয়, তোমরা প্রিমিয়াম স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, খুব সুন্দর স্টাডি মেটেরিয়াল পাবে। তার জন্য যোগাযোগ করতে পারো, খুব কম খরচে পেয়ে যাবে। আমি তোমাদের ফিসটা বলেই দিচ্ছি, সেটা হচ্ছে ফিজিক্স প্লাস কেমিস্ট্রির জন্য 269 এবং শুধুমাত্র বায়োলজির জন্য 299। ঠিক আছে, তোমরা কল করতে পারো, এসএমএস করতে পারো, যেটা ইচ্ছা। এবার হচ্ছে স্পিসিস কি? মৌলিক সাদৃশ্যযুক্ত বেশ কিছু বৈশিষ্ট্যের সমন্বয়ে, মৌলিক সাদৃশ্যযুক্ত বেশ কিছু বৈশিষ্ট্যের জীবের যে সমন্বয় গঠিত হয় তাকে আমরা কি বলবো? স্পিসিস। যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, সোলানাম টিউবারসাম, সোলানাম নাইগ্রাম, সোলানাম মেলানোগ্লোলা, প্যান্থেরা লিও, প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা পারদাস, হোমোসেপিয়েন্স। দেখো কি হচ্ছে, প্রত্যেকটা স্পিসিস দেখো, ইন্ডিকা আম, টিউবারসাম পোটাটো, তারপরে দেখো নাইগ্রাম কাকামাছি, তারপরে হচ্ছে মেলনজিলা ব্রিনজল, লিও লায়ন, টাইগ্রিস টাইগার, দেখো এটা। তারপরে জেনাস গ্রুপ অফ রিলেটেড স্পিসিস, মৌলিক সাদৃশ্যযুক্ত কিছু প্রজাতি নিয়ে গঠিত হয়। ফ্যামিলি কারা? গ্রুপ অফ রিলেটেড জেনাস। ফ্যামিলিজ আর ক্যারেক্টারাইজড অন দ্য বেসিস অফ বোথ ভেজিটেটিভ অ্যান্ড রিপ্রোডাক্টিভ ফিচার অফ প্লান্ট স্পিসিস। অর্থাৎ ফ্যামিলির ক্ষেত্রে আমরা প্লান্টের ক্ষেত্রে কি দেখব? অঙ্গজ এবং জন্মগত উভয় বৈশিষ্ট্য কিন্তু দেখব। সোলানেসি যেমন সোলানাম, পিতুনিয়া, দাতুরা এগুলো। তারপরে দেখো অপশান মানে আর একটা এক্সাম্পল দেয়া আছে। অর্ডার কি? সাদৃশ্যযুক্ত কিছু গোত্র নিয়ে গঠিত। ক্লাস গ্রুপ অফ রিলেটেড অর্ডার্স, যেমন ম্যামেলিয়ার মধ্যে প্রাইমাটা, কার্নিভোরা এটসেট্রা। ফাইলাম ইন কেস অফ ডিভিশন, প্লান্টসের ক্ষেত্রে ডিভিশন হয়। তারপরে আমাদের অ্যানিমেলের ক্ষেত্রে কি হয়? ফাইলাম। আর প্লান্টের ক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো? ডিভিশন। কিংডম গ্রুপ অফ রিলেটেড ফাইলাম।
এবারে এখানে বেসিক্যালি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে এই পার্টিকুলার জায়গা থেকে প্রশ্ন আসে যে অ্যাজ উই গো হায়ার ফ্রম স্পিসিস টু কিংডম দ্য নাম্বার অফ কমন ক্যারেক্টারিস্টিক্স গোজ অন ডিক্রিজিং, অর্থাৎ আমরা যদি প্রজাতি থেকে ক্রমশ রাজ্যের দিকে যাই তবে সাদৃশ বৈশিষ্ট্যের সংখ্যা ক্রমশ হ্রাস পেতে থাকে। ঠিক আছে, এবার একটা টেবিল আছে, এই টেবিলটা বেশ গুরুত্বপূর্ণ একটা টেবিল, এখান থেকে তোমরা এমসিকিউ প্রশ্ন পেতে পারো। এরপরে আমরা দেখো একটা ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি আছে, যেমন রাজ্য, পর্ব বা বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, জেনাস, প্রজাতি। এখান থেকে প্রশ্ন আসে, এখান থেকে কি প্রশ্ন আসে যে এই পার্টিকুলার জায়গাটা মেনশন করে দেয়, দিয়ে এইটার নাম জানতে চায়, এইটা স্টার মার্ক করছে, এটার নাম জানতে চায়, অথবা এটা এটা মেনশন করে দেয়, দিয়ে এটার নাম জানতে চায়। এইভাবে কিন্তু কোশ্চেন তোমাদের এমসিকিউ হতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটি এরকম ভিডিও আরো পাওয়ার জন্য এবং পুরোপুরি তোমাদের প্যারামেডিক্স হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য। RM বায়োলজি সবসময় তোমাদের পাশে আছে, যেমন বিগত বছরগুলোতে ছিল তেমন 2025-এও আছে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটি বাজিয়ে দাও।